শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে, জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ফাইন। দেখেন, আজকে আমরা পড়বো হচ্ছে ইনইকুয়ালিটিস বা অসমতা। আমরা এতদিন পর্যন্ত শুধু বলছি ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, তাই না, যে সমান করতে হবে দুইটা পাশকে। ঠিক ওই ইকুয়াল জিনিসটার বিপরীতে হচ্ছে ইনইকুয়াল, ঠিক আছে। এখানে কার্যকলাপ ওই মানে ইকুয়ালিটিজের মতোই, মানে সমান চিহ্নের মতোই। শুধু আপনাকে দেখতে হবে, মানে এখানে মূল কথা হচ্ছে যে এখানে তেমন কোনো কিছু বোঝার নাই বা তেমন কোনো কিছু ইয়ে করার নাই। খুব ছোট ছোট সংখ্যা দিয়ে হিসাব করতে হবে, বা খুব ছোট ছোট সংখ্যার হিসাব। আপনার কাছে ক্যালকুলেটর না থাকলেও কোনো সমস্যা হবে না, মানে সিঙ্গেল ডিজিটের হিসাব হবে। এবং মূল কথা মানে মানে এই চ্যাপ্টারের মূল যেই জিনিসটা আমার যেটা মনে হয় যে জাস্ট ছোট বড়র হিসাবটা বের করা, যে কোনটা ছোট কোনটা বড়, ঠিক আছে। এবং এই যে ইনইকুয়ালিটির যে সাইনগুলা, ঠিক আছে, এই ইনইকুয়ালিটির সাইনগুলা কোনটা কোন দিকে আছে, কোনটা কোন পাশে আছে, এই জিনিসটা ভালোভাবে পর্যবেক্ষণ করলে এই উত্তরগুলা বের করা খুবই সহজ। কখনো কখনো দেখা যায় যে এগুলো সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে হয়, কখনো কখনো অপশন থেকে বের করতে হয়। আমরা দেখব, দুইটা ক্লাস করব, তো আজকে প্রথম ক্লাস, আগামীকালকে দ্বিতীয় ক্লাসটা করব। আশা করি দুইটা ক্লাসে বুঝতে পারবো যে এটা আসলে কঠিন কোনো বিষয় না। এবং এখান থেকে আইবি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন করে, কিন্তু জবের পরীক্ষায় কালে ভদ্রে মানে খুব কম দেখা যাচ্ছে যে 10টা পরীক্ষা নিলে 2টা পরীক্ষার মধ্যে হয়তো এই ইনইকুয়ালিটিদের প্রশ্ন দিছে, ঠিক আছে। সাধারণত ইনইকুয়ালিটিদের প্রশ্ন ওরা জবের পরীক্ষায় দেয় না, দিলেও ব্যাংকের পরীক্ষায় কিছু কিছু ব্যাংক আছে যে পরীক্ষাগুলো নেয় সেখানে কিছু সহজ প্রশ্নই ওরা দেয়, খুব বেশি কঠিন প্রশ্ন দেয় না। আবার আইবিএর এমবিএতে যে আহামরি একবারে কঠিন প্রশ্ন দিয়ে ফেলে এমনও না, ঠিক আছে। তো দেখেন, আমরা শুরু করি। এখানে বলা হচ্ছে যে ইফ -3t+8 গ্রেটার দেন t-6, দেন নিচের কোনটা হবে। দেখেন দেখেন এখানে আমাকে বলতেছে যে -3t+8 এটা বড়, মানে এই অংশটা, বামের অংশটা বড় হবে এই যে t-6 থেকে। সো আমরা মানে ওই সমান চিহ্নের মতোই করব, যে আমরা যদি এই 6কে এই পাশে পার করে নেই তাহলে 8 আর 6 দুইটা মিলে কত হয়ে যাবে, 14 হয়ে যাবে। এই পাশে টি ছিল, -3টিকে এই পাশে পার করে নিলে প্লাস হয়ে যাবে, তাহলে 3টি আর 1টি মিলে কত হয়ে যাবে, 4টি হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কত, টি ইজ ইকুয়াল টু কত, 14/4। তাহলে আমরা লিখতে পারি যে টি সমান সমান কত, 2 ওপরে 7 বার, 2 নিচে 2 বার। তাহলে টি ইজ লেস দেন 7/2। এই যে দেখেন অপশন বিতে উত্তর দেওয়া আছে যে টি 7/2 এর চেয়ে ছোট। পরেরটাতে চলে যাই, জাস্ট সাইনটা দেখবেন, এই ইনইকুয়ালিটিজের সাইনটা দেখবেন, তাইলেই হবে। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে বড়, অ্যান্ড এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, এবং এক্স আর ওয়াই এই দুইটা যোগ করলে 5 পাবো, অ্যান্ড এক্স ওয়াই সমান সমান 6, এক্স আর ওয়াইকে গুণ করে দিলে আমরা 6 পাবো। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই, তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত হবে। তো খেয়াল করে দেখেন, আমরা এই জিনিসগুলো এর আগেও বিভিন্ন জায়গায় এই টাইপের ইয়েগুলো করে আসছি, যে দুইটা সংখ্যা গুণ করলে 6 পাবো, তাহলে এক্স যদি বড় হয় তাহলে 6 কে 6 পাই, ঠিক আছে। তারপরে 3 2 6 পাই। তো প্রশ্নের সত্যের সাথে মিলে যায় যে এক্স এর মান যদি 3 হয় আর ওয়াই এর মান যদি 2 হয়, তাহলে 3 2 6 হয়। আবার এক্স এর মান 3, ওয়াই এর মান 2 হইলে এই দুইটা যোগ করলে 5 হবে।
তাহলে দুইটা সত্যই মিলে যাচ্ছে, এই সত্যও মিলে এই সত্যও মিলে। তার মানে এক্স এর মান 3, ওয়াই এর মান 2 হইলে এক্স মাইনাস ওয়াই এর মান কত হবে? এই যে 1 হবে। এই যে উত্তর আছে অপশন বিতে। পরেরটাতে চলে যান, 3 নম্বর। তিনি কি বলা হচ্ছে, ইফ 3x minus 4y গ্রেটার দেন 2x plus 3y দেন হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু। তাহলে নিচের কোনটা অবশ্যই সত্য? তাহলে দেখেন, এই যে বলতেছে যে 3x minus 4y গ্রেটার দেন 2x plus 3y, এইটা এই এক্সপ্রেশনটা দেওয়া আছে, দিয়ে বলতেছে যে তাহলে নিচের কোনটা সত্য হবে। তাহলে খেয়াল করেন, এই যে 3x থেকে 2x বাদ দিলে কত পাওয়া যাবে? শুধু x পাওয়া যাবে। এই 3y এর সাথে 4y যোগ করলে কত পাওয়া যাবে? 7y পাওয়া যাবে। তাহলে খেয়াল করে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে যে এই xটা হচ্ছে 7y এর চেয়ে কি বড়। তাহলে x যদি 7y এর চেয়ে বড় হয়, তাহলে স্বাভাবিকভাবেই এই xটা অবশ্যই অবশ্যই y এর চেয়েও বড় হবে। এই xটা কি হবে? y এর চেয়েও বড় হবে। যেহেতু y এর 7 গুণের চেয়ে x কে বড় দেখাচ্ছে, তার মানে স্বাভাবিকভাবেই y এর চেয়ে x যে বড়, এটাতে কোনো সন্দেহ নাই। তার মানে x ইজ গ্রেটার দেন y। পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ এ ইজ লেস দেন বি অ্যান্ড সি ইজ লেস দেন ডি দেন হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু। এখানে এ হচ্ছে বির চেয়ে ছোট হবে, আবার সি ডির চেয়ে ছোট হবে। তো জিজ্ঞাসা করছে যে নিচের কোনটা অবশ্যই সত্যি। তাহলে খেয়াল করেন, এ যদি বির চেয়ে ছোট হয়, এ যদি বির চেয়ে ছোট হয় আর সি যদি ডির চেয়ে ছোট হয়, এইটা দ্বারা কখনোই এইটা প্রকাশ করে না যে এ আর সি এই দুইটা সমান। কারণ প্রশ্নের কথা বলে নাই এ আর সি দুইটা সমান হবে। প্রশ্নে এটা বলছে যে এ বির চেয়ে ছোট হবে, সি ডির চেয়ে ছোট হবে। তার মানে এই কথাটা সত্যি নয়। আবার ঠিক সেমভাবে প্রশ্নের কোথাও এখানে বলা নাই যে বি আর ডি সমান। বি আর ডি এ আর সির চেয়ে বড় হইতে পারে, কিন্তু বি আর ডির মান যে সমান এইটাও প্রশ্নে কোথাও বলা নাই। তার মানে এটাও সত্যি হবে না। এরপরে খেয়াল করে দেখেন, এরপরে আমাকে এখানে বলতেছে যে এ প্লাস বি ইজ লেস দেন সি প্লাস ডি। এইটাও প্রশ্নে কোথাও বলে নাই, কারণ এ আর সি দুইটাই কি সমান। এটা সত্যি হতো যদি এরকম বলতো যে এ প্লাস সি ইজ লেস দেন বি প্লাস ডি। যদি এইরকম বলতো তাহলে এটাকে আমি সত্যি মানতাম। কিন্তু এখানে এর সাথে বি কে যোগ করে সির সাথে ডি কে যোগ করে ওরা কন্ডিশনকে ইগনোর করে ফেলছে। তার মানে বিও সত্যি না। এখন আসেন এইটাতে কি হবে, অপশনে দেখেন। আমি আপনাকে এই যে বললাম না যে এই এর সাথে সি কে যোগ করলে, বির সাথে ডি কে যোগ করলে এ প্লাস সির মান বি প্লাস ডির চেয়ে অবশ্যই অবশ্যই কি হবে? ছোট হবে। ওরা এই কথাটাকে মানে এই এক্সপ্রেশনটাকে একটু ম্যানিপুলেট করার চেষ্টা করছে। অর্থাৎ এই পুরো এইটাকে যদি আমি একটা ইকুয়েশন ধরি, এই পুরো ইকুয়েশনটাকে ওরা মাইনাস দিয়ে গুণ করে দিছে। ধরে নেন যে -1 দিয়ে গুণ করে দিছে। তাহলে এই পুরো ইকুয়েশনটাকে যদি -1 দিয়ে গুণ করে দেয়, একটা জিনিস সর্বদাই মাথায় রাখবেন যে যখন আপনি মাইনাস দিয়ে গুণ করে দিবেন, তখন এই ইনইকুয়ালিটির সাইনটা ঘুরে যাবে, যেই দিকে আছে তার বিপরীত পাশে হবে। তো মাইনাস দিয়ে যদি গুণ করে দেই, তাহলে এটা কত হবে? মাইনাস এ মাইনাস সি। মাইনাস দিয়ে গুণ করলে কি হবে? ইনইকুয়ালিটির সাইন ঘুরে যাবে। তাহলে এখন এটা এই দিকে হবে, আর এখানে কত হবে? মাইনাস বি মাইনাস ডি। এই যে দেখেন অপশন এতে উত্তর দেওয়া আছে যে এইটা হচ্ছে সত্যি। বোঝা গেছে?
পরেরটাতে চলে যান 5 নাম্বার। 5-এ কি বলা হচ্ছে যে 4x minus 7 less than 2x plus 13, then which of the following must be true? তাহলে নিচের কোনটা অবশ্যই অবশ্যই সত্যি। তাহলে দেখেন এই যে 4x minus 7 less than 2x plus 13, 4x থেকে 2x বাদ দিলে 2x পাওয়া যাবে, 13 আর 7 যোগ করলে 20 পাওয়া যাবে। তাহলে x এর ভ্যালু কত হবে? 2 এই 20 এর ভিতরে 10 বার যাবে, তার মানে x ইজ লেস দেন 10। এই যে দেখেন অপশন সি তে উত্তর দেওয়া আছে। পরেরটাতে চলে যান 6 নাম্বার। দেখেন 6 কি বলা হচ্ছে যে ইফ ইউ বাই এক্স অ্যাপেলস অ্যাট আ কস্ট অফ ওয়াই প্লাস 1.5 টাকা পার পিস অ্যান্ড ওয়াই অরেঞ্জেস অ্যাট আ কস্ট অফ টাকা x plus 1.5 per piece and you spend higher amount of money on buying apples, then which of the following is true? তাহলে খেয়াল করেন প্রথমে যদি আমরা আপেলের হিসাব করি যে আমি x সংখ্যক আপেল কিনছি, প্রত্যেকটা আপেলের দাম কত? এই যে y প্লাস 1.5 টাকা, তাহলে x সংখ্যক আপেলের দাম কত হবে? xy প্লাস 1.5x টাকা। এরপরে যদি আমি অরেঞ্জের হিসাবটা করি, প্রশ্নে বলতেছে যে আমি অরেঞ্জ কিনছি y সংখ্যক, প্রত্যেকটা অরেঞ্জের দাম কত? এই যে x প্লাস 1.5 টাকা, তাহলে y সংখ্যক অরেঞ্জের দাম কত হবে? আপনি বলবেন যে xy প্লাস 1.5y টাকা হবে। এবং প্রশ্নে আমাকে বলতেছে যে আপনি অরেঞ্জের চেয়ে এই আপেল কেনাতে আপনি বেশি খরচ করে ফেলছেন, বেশি খরচ করছেন, তার মানে এই যে আপেলের দাম কত? xy প্লাস 1.5x, এইটা বড় হবে অরেঞ্জের দামের চেয়ে xy প্লাস 1.5y। xy কেটে যায়, তাহলে 1.5x ইজ গ্রেটার দেন 1.5y। 1.5 কেটে যাবে, তাহলে এখানে x ইজ গ্রেটার দেন y হবে। তাহলে দেখেন x ইজ গ্রেটার দেন y আছে কিনা, এই যে অপশন এতে দেখা যাচ্ছে যে x ইজ গ্রেটার দেন y। পরেরটাতে চলে যাই 7 নাম্বার। দেখেন if 10 is greater than x, x is greater than 9 and x square is equal to 10 minus y into 10 plus y, which of the following is a possible value of y? বলতেছে যে x এর মান 9 এর চেয়ে বড় আর 10 এর চেয়ে ছোট হবে। তারপরেই বলতেছে যে x স্কয়ার সমান সমান কত? 10 minus y into 10 plus y, which of the following is a possible value of y? তাহলে অপশনের মধ্যে থেকে নিচের কোনটা y এর সম্ভাব্য মান হইতে পারে? এখন খেয়াল করে দেখেন এখানে এই যে x স্কয়ার দেওয়া আছে যেহেতু, তার মানে আগে আমাকে x স্কয়ারের মান বের করতে হবে। তো মানে x স্কয়ারের একটা রেঞ্জ আমাকে ঠিক করতে হবে। সো x স্কয়ারের রেঞ্জ ঠিক করা খুবই সহজ। আমরা যদি এই x এর উপরে x স্কয়ার দেই, এই 9 এর উপরে স্কয়ার দিব, 10 এর উপরে স্কয়ার দিব, দিলে আমরা এখানে x স্কয়ারের একটা মান নির্ধারণ করতে পারবো যে 9 এর উপর স্কয়ার করলে 81, 9 এর উপরে স্কয়ার করলে কত পাবো? 81।
তাহলে এক্স এর মান হবে 81 চেয়ে বড়, কিন্তু 10-এর উপর স্কোয়ার করলে আবার কত পাবো? 100 পাবো। ঠিক আছে, তার মানে এই এক্স স্কোয়ারের মানটা হবে 81 চেয়ে বড় কিছু, 100-র চেয়ে ছোট কিছু। ঠিক আছে, এক্স স্কোয়ারের মানটা কত হবে? 81-র চেয়ে বড় আর 100-র চেয়ে ছোট হবে। তার মানে এই যে 10 মাইনাস ওয়াই ইন্টু 10 প্লাস ওয়াই, এখান থেকে যেই ভ্যালুটা পাবো সেটা এক্স স্কোয়ারের ভ্যালু, আর এক্স স্কোয়ারের ভ্যালুটা অবশ্যই কি হবে? 81-র বড় আর 100-র ছোট হবে। এখন আপনাকে এখানে বলতেছে যে ওয়াই এর সম্ভাব্য মান বের করেন। আপনি যদি ধরে নেন যে ওয়াই এর সম্ভাব্য মান 20, ধরে নিলেন, কথার কথা, তাহলে এক্স স্কোয়ারের মানটা কত হচ্ছে? 10 মাইনাস 20, অর্থাৎ এটা বেশি হয়ে যাচ্ছে। 20 ধরলে এটা 100-র চেয়ে বেশি হয়ে যাবে, এক্স স্কোয়ারের মানটা 100-র চেয়ে বেশি হয়ে যাবে, দেখেই বোঝা যাচ্ছে। সো এটাকে আমি বাদ দিতে পারি চাইলেই। আবার আপনি যদি -7 ধরেন, -7, তাহলে এই যে 10 মাইনাস -7 করলে এটা আলটিমেটলি +7 হয়ে যাবে, ইন্টু 10 প্লাস 7, 10 প্লাস মাইনাসে -7। তাহলে খেয়াল করেন এখানে 17 গুণন 3, 3 সুতরাং 51 হয়ে যাচ্ছে, 51। কিন্তু আমাকে এখানে কি বলছে? এক্স এর মান 81-র চেয়ে বড় হবে। তো এক্স এর মান 81-র চেয়ে বড় হচ্ছে না, তো এখানে -7 ধরে ফলাফল আসতেছে এক্স স্কোয়ারের মান 51, তার মানে 81-র চেয়ে ছোট হচ্ছে। তার মানে -7কে ধরতে পারবো না। -7 ধরলে যদি 51 আসে, তাহলে -6ও ধরতে পারবো না, কারণ -6 ধরলে 51-র চেয়ে আরো ছোট ভ্যালু আসবে এক্স স্কোয়ারের মান। কিন্তু প্রশ্নে সত্য অনুযায়ী এক্স স্কোয়ারের মান হওয়া লাগবে 81-র চেয়ে বড়। তো বাকি থাকে 3। তাহলে ওয়াই এর মান যদি আমরা 3 ধরি, 10 থেকে 3 বাদ দিলে 7 পাবো, আবার 10-এর সাথে 3 যোগ করলে 13 পাবো। তার মানে এক্স স্কোয়ারের মান কত হচ্ছে? 7 তেরং 91। তো প্রশ্নের শর্ত মিলে না যে এক্স স্কোয়ারের মান 91 হলে এটা 81-র চেয়ে বড় হয় এবং 100-র চেয়ে ছোট হয়। তার মানে এক্স স্কোয়ারের ওয়াই এর সম্ভাব্য মান এখানে কত হইতে পারে? 3 হইতে পারে। ওয়াই এর সম্ভাব্য মান এখানে কত হইতে পারে? 3 হইতে পারে, কারণ 3 ধরলে প্রশ্নের যে দুইটা সত্য, এক্স স্কোয়ারের মান 81-র চেয়ে বড় আর 100-র চেয়ে ছোট, এই দুইটা সত্যই স্যাটিসফাই করতেছে। সো 3 উত্তর হবে। পরেরটাতে চলে যান, 8 নাম্বার। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ এ ইজ গ্রেটার দেন বি, বি ইজ গ্রেটার দেন সি, দেন হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু। তাহলে নিচের কোনটা অবশ্যই সত্যি হবে। দেখেন এখানে আমরা দুইটা ইকুয়েশন তৈরি করতে পারি, যে এর ভ্যালুটা হচ্ছে বির চেয়ে বড়, আবার এর ভ্যালুটা হবে সির চেয়ে বড়। তাহলে এইটা যদি একটা ইকুয়েশন ধরি, এইটা যদি একটা ইকুয়েশন ধরি, এবং এখানে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যদি যোগ করে দেই, তাহলে আপনি কি বলবেন? এ আর এ গুণ যোগ করে দিলে কত পাবো? 2a। তো এ তো বি আর সির চেয়ে বড়, তার মানে যখন এই দুইটায় যোগ করে দিব তখন এটা অলওয়েজ বড় হয়ে যাবে কার চেয়ে? এই যে বি প্লাস সির চেয়ে। তাহলে এই যে দেখেন 2a ইজ গ্রেটার দেন বি প্লাস সি। আসেন পরেরটাতে চলে যান, 9 নাম্বার। 9 কি বলা হচ্ছে? যে এ বি গ্রেটার দেন 0। তার মানে এ বি হচ্ছে একটা পজিটিভ নাম্বার। এ বি কি? এটা পজিটিভ। আর এ ইজ গ্রেটার লেস দেন 0, তার মানে এটা কি হবে? এ হবে হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নেগেটিভ। তাহলে নিচের কোনটা নেগেটিভ হবে, ঋণাত্মক হবে? ভাই খেয়াল করেন, শূন্যের চেয়ে ছোট মানেই হচ্ছে কি ঋণাত্মক, আর শূন্যের চেয়ে বড় মানেই হচ্ছে ধনাত্মক। এখন প্রশ্নে আমাকে বলতেছে যে এ আর বি,
এই দুইটা গুণ করলে শূন্যের চেয়ে বড় ভ্যালু আসবে, তার মানে পজিটিভ ভ্যালু আসবে। আর এই এটা হচ্ছে শূন্যের চেয়ে ছোট। তাহলে আমরা সবাই জানি যে দুইটা নেগেটিভ ভ্যালু যদি গুণ করে দেই তাহলে আমরা পজিটিভ ভ্যালু পাই, আর একটা নেগেটিভের সাথে একটা পজিটিভ গুণ করে দিলে আমরা নেগেটিভ পাই। তো আপনি যদি চিন্তা করেন যে এ তো নেগেটিভ, এ তো নেগেটিভ, এখন বি যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ আর পজিটিভ মিলে নেগেটিভ হওয়া লাগবে, কিন্তু এখানে বলতেছে যে এ আর বি গুণ করে পজিটিভ পাওয়া গেছে। তার মানে আমি মানে এটাতে আমি 100% শিওর যে এ যেহেতু নেগেটিভ তাহলে বিও আমার নেগেটিভই হইতে হবে, কারণ দুইটা নেগেটিভ গুণ করলে আমি পজিটিভ পাবো। আর প্রশ্নেও বলা হচ্ছে যে এ বি গুণ করলে আমি পজিটিভ পাই। তার মানে এই যে জিজ্ঞাসা করছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নেগেটিভ, তাহলে নিচের কোনটা অবশ্যই অবশ্যই নেগেটিভ হবে, এই যে অপশন বি, যে বি অবশ্যই এখানে আপনার নেগেটিভই হওয়া লাগবে, অন্য কোনো কিছু হইতে পারবে না। বি যদি নেগেটিভ না হয় তাহলে এ বি কখনোই পজিটিভ হইতে পারবে না, কারণ দুইটা নেগেটিভ সংখ্যা গুণ করলে আমরা পজিটিভ পাবো। পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন 10-এ কি বলতেছে যে ইফ এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল 0 or x is less or equal 5 and y is less than 10, which of this can be a value of xy? এখানে বলতেছে যে x এর মানটা শূন্যের সমান হইতে পারে অথবা শূন্যের চেয়ে বড় হইতে পারে। আবার বলতেছে যে x এর মানটা 5-এর চেয়ে ছোট হইতে পারে অথবা 5-এর সমান হইতে পারে এবং y এর মান হবে 10-এর চেয়ে ছোট। তাহলে নিচের কোনটা এক্স ওয়াই এর ভ্যালু হইতে পারে? অর্থাৎ এখানে এক্স এর ভ্যালুটা হইতে পারে এরকম, 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে এবং 5 হইতে পারে। ঠিক আছে, এক্স এর মান যে কোনো কিছু হইতে পারে এবং ওয়াই এর মান 10-এর চেয়ে ছোট হবে। ওয়াই এর মান 10-এর চেয়ে ছোট হবে, তাহলে ওয়াই এর মান যদি 10-এর চেয়ে ছোট হয় তার মানে এরকম হইতে পারে যে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ইভেন ওয়াই এর মানটা নেগেটিভও হইতে পারে। ওয়াই এর মানটা কি হইতে পারে? 10-এর চেয়ে ছোট হবে। তো নেগেটিভ মানগুলো তো 10-এর চেয়ে ছোটই, তার মানে ওয়াই এর মানটা চাইলে নেগেটিভও হইতে পারে। এখন খেয়াল করেন, এই যে 3 নাম্বার স্টেটমেন্ট, এই 50 মানে এক্স ওয়াই এর ভ্যালু কখনোই 50 হবে না। 50 হবে না, কেন 50 হবে না আমি আপনাকে বলি। ওয়াই এর সর্বোচ্চ ভ্যালু, ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু 9 হইতে পারে। ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু 9 হইতে পারে, আর এই যে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে? 5 হইতে পারে। তাহলে এক্স আর ওয়াই গুণ করলে 45 হয়, 50 হওয়ার কোনো চান্স নাই। সো স্টেটমেন্ট 3 একদম বাদ যাবে। এখন আসেন স্টেটমেন্ট 2। ওয়াই এর ভ্যালু আপনি যেইটাই ধরেন, ওয়াই এর ভ্যালু আপনি যেটাই ধরেন, নেগেটিভ আর পজিটিভ যেইটাই ধরেন, এক্স এর ভ্যালু তো 0 হইতে পারে। নেগেটিভ পজিটিভ যে কোনো কিছুর সাথে যদি 0 দিয়ে গুণ করে দেন তাহলে আপনি এই যে এক্স ওয়াই এর ভ্যালু কত পাবেন? 0ই পাবেন। তার মানে 2 নম্বর স্টেটমেন্ট সত্যি বা 2 নম্বর স্টেটমেন্ট হইতেই পারে। এরপর আসেন 1 নম্বর স্টেটমেন্টে কি বলা আছে? -2 বলা আছে। হ্যাঁ, হইতেই পারে। আমি যদি বলি যে এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 10-এর চেয়ে ছোট, 10-এর চেয়ে ছোট মানে কি নেগেটিভ ভ্যালুও হইতে পারে। সো ওয়াই এর মান যদি -2 হয় তাহলে এক্স আর ওয়াই এই দুইটাকে গুণ করে দিলে আমি -2 পাচ্ছি না? তার মানে স্টেটমেন্ট 1ও আমার কি হইতে পারে। তাহলে এখানে উত্তর কোনটা হবে? 1 and 2 অনলি, যে এখানে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দুইটাই আমার এক্স ওয়াই এর ভ্যালু হইতে পারে। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। পরেরটাতে চলে যাই।
11 নম্বর দেখেন, 11তে কি বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইনইকুয়ালিটিস ইজ ইকুইভ্যালেন্ট টু 10 - 2x গ্রেটার দেন 810। বলতেছে এই যে ইনইকুয়ালিটিসটা, এই অসমতাটা নিচের কোনটার সমান, এই অসমতাটা নিচের কোনটার সমান হবে। খেয়াল করে দেখেন, এখানে আমাকে বলে দিচ্ছে 10 - 2x গ্রেটার দেন 18। তাহলে আমরা যদি এইরকম করি যে 10 - 2x, এটার সাথে -10কে আমরা কি করে দিব দেখেন, তাহলে এই 10 কেটে যাবে, তাহলে -2x ইকুয়াল টু কত হবে, 8 হবে। এখন যদি উভয় পাশকে, আমি কিছুক্ষণ আগেই বলছি এইটা বারবার পাবেন, যে উভয় পাশকে আপনি চাইলেই কি করতে পারবেন, মাইনাস দিয়ে গুণ করে দিতে পারবেন। সো মাইনাস দিয়ে গুণ করে দিলে এই যে ইনইকুয়ালিটির সাইন, এটা চেঞ্জ হয়ে যাবে, মানে উল্টে যাবে, যেই দিকে ছিল তার বিপরীত দিক হয়ে যাবে। সো মাইনাস দিয়ে গুণ করে দিলে এইটা 2x হয়ে যাবে, এইটা -8 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে x সমান সমান কত হবে, এই যে -8/2। তাহলে আমি বলতে পারি যে x ইজ লেস দেন -4, x ইজ লেস দেন -4 হয়ে যাবে। দেখেন আছে কিনা, এখানে নাই, নান অফ দিস উত্তর হবে। ভাই এইটা মানে আপনারা হয়তো কনফিউশনে পড়বেন যে ভাই এখানে হুট করে এটা করলো কেন, ঠিক আছে, মানে মাইনাস, এটা জাস্ট এমনিই করছি, ঠিক আছে। আপনি এই যে আমরা যখন 9-10-এ পড়ছি, আপনি 9-10-এর বই দেখেন, 9-10-এর বইয়ে, এখনকার বইয়ে ইনইকুয়ালিটিস আছে কিনা আমি জানি না, 9-10 কি ক্লাস 8-এর বইয়ে আমরা এরকম মানে করছি, এই জন্য আমি এটা করলাম। আপনি চাইলে এই লাইনটা এইভাবেও লিখতে পারেন যে ভাই -2x, এই যে 18 এই পাশে ছিল, 10কে এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, সিম্পল হিসাব। কিন্তু ওই যে ক্লাস 8 বা 9 আমাদেরকে এইভাবে করানো হতো না, এই জন্য এইভাবে করলাম। তারপরে জাস্ট আপনি মাইনাস দিয়ে গুণ করে দিলে এই সাইনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এটার সাথে মাইনাস গুণ হয়ে যাবে, আর এটা 2x হয়ে যাবে, ঠিক আছে, আর কিছুই না। পরেরটাতে চলে যান, 12 নম্বর। এটার উত্তর আপনারা বলবেন যে 12-র উত্তর কত হবে, দেখি পারেন কিনা। একদম সহজ প্রশ্ন, এটা বিবিএর অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। দেখি 12 নম্বরের উত্তরটা বলেন তো, বুদ্ধি কাটায়। আইবিএ জব সলিউশন আমার কাছে এমিনেন্টেরটা, মানে আগে ফেনোমেরটা ভাল লাগতো, কিন্তু এমিনেন্ট ওরা বইটা আসলে অন্যভাবে লিখছে। ফেনোমের বইতে কিছু সীমাবদ্ধতা আছে, যেমন সবগুলো প্রশ্ন দেয়া নাই। আবার ফেনোমের আরেকটা সুবিধা হচ্ছে এরা চ্যাপ্টার ভিত্তিক দিছে, ঠিক আছে। আর এমিনেন্টের বিষয়টা হচ্ছে যে ওরা পরীক্ষা ওয়াইজ দিছে, যে ধরেন যে আইবিএ ঢাকা ব্যাংকের পরীক্ষা নিছে, তিতাস গ্যাসের পরীক্ষা নিছে, ওই বাখরাবাদের পরীক্ষা নিছে, মানে পরীক্ষা ওয়াইজ ওরা ইয়ে করছে, কিন্তু হিউজ কালেকশন এবং ব্যাখ্যাগুলোও ভালো, ঠিক আছে। আবার এমিনেন্টের দেখলাম যে নতুন মানে সংস্করণের বইও বের হয়ে গেছে গতকাল কি পরশু। সো এমিনেন্টেরটাও ভালো, এমিনেন্টেরটা নিতে পারেন, ভালো আছে, ব্যাখ্যা ট্যাখ্যা ভালো, ভালোই করতেছে। যাক, 12 নম্বর বলেন তো, 12 নম্বরের উত্তর কত হবে। এইবার নাকি ওই যে গতকালকে দেখলাম মানে প্রেডিকশন করেন মোটামুটি, যে মানে আপডেট দেন, এই যে বিভিন্ন যে কে কোন চাকরির পরীক্ষা নেবে বা কবে চাকরি পরীক্ষা হবে, উনি আপডেট দিতে দেখলাম যে এই বছর ম্যাক্সিমাম পরীক্ষার টেন্ডার নাকি আইবিআর ওই যে মিসড পাইছে, অর্থাৎ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাইছে। সো আইবিএ যদি পাই তাহলে দেখা যাচ্ছে যে এই যে বেসরকারি ব্যাংকের পরীক্ষা, অনেক বেসরকারি ব্যাংকের পরীক্ষা হয় না, প্রত্যেক মাসে মাসে বেসরকারি ব্যাংকের পরীক্ষা হয়, এই পরীক্ষাগুলা। তারপরে এই যে সামনে হয়তো এনএসআই এর পরীক্ষা হবে, তারপরে আরও অনেক ওই যে বিমার সার্কুলার দেখলাম যে রিসার্কুলার দিছিল আবার, ওইটার তো পরীক্ষা গতবার আইবিআই নিল, তার মানে এবার হয়তো ওরাই নিবে, ঠিক আছে। সো অনেকগুলা পরীক্ষা আইবিআই নিবে,
দেখা যাচ্ছে নবম গ্রেড, দশম গ্রেডের পরীক্ষাগুলো। পারবেন না 12 নম্বর? সহজ তো। দেখেন আমি করে দিই। এখানে বলা হচ্ছে যে এ লিফট অপারেটর ইজ নট অ্যালাউড টু ক্যারি লেস দেন 7 and more than 10 passengers in the lift at one time. If there are 45 people waiting on the ground floor, what is the minimum number of trips that the lift must make in order to transport all the people? বলতেছে যে একটা লিফটে একবারে আপনি 7 জনের কম উঠাইতে পারবেন না, আবার 10 জনের বেশি উঠাইতে পারবেন না। ঠিক আছে? অর্থাৎ লিফটে প্যাসেঞ্জারের সংখ্যা 7 জনের চেয়ে কম হবে না। ঠিক আছে? ক্যারি লেস দেন 7, মানে 7 জনের চেয়ে কম আপনি উঠাইতে পারবেন না, আবার 10 জনের বেশিও আপনি উঠাইতে পারবেন না। ঠিক আছে? তাহলে 45 জন মানুষ যদি গ্রাউন্ড ফ্লোরে দাঁড়ায় থাকে, তাহলে কতবারে আপনি এই 45 জন মানুষকে লিফটে করে উপরে নিয়ে যাবেন? কতবারে? তাহলে আপনাকে এখানে বলতেছে যে মিনিমাম নাম্বার অফ ট্রিপ, মানে সর্বনিম্ন কতবার আপনি লিফট ওঠানামা করবেন এই 45 জন মানুষকে উঠাইতে। তাহলে আপনি বলবেন যে ভাই, এই কনসেপ্টগুলো কিন্তু এর আগে আমরা পড়ছি, যে মিনিমাম নাম্বার ট্রিপ যদি আমি নিতে চাই, তাহলে ওই লিফটের মধ্যে আমাকে ম্যাক্সিমাম নাম্বার পিপল তুলতে হবে। কথা বুঝছেন? আমি 45 জন মানুষকে নিচতলা থেকে ধরেন 10 তলায় নিয়ে যাব, এবং আমি সবচেয়ে কম সংখ্যকবার লিফট ওঠানামা করব, তাহলে লিফটের মধ্যে আমাকে সর্বোচ্চ সংখ্যক মানুষ উঠাইতে হবে। তাহলে সর্বোচ্চ সংখ্যক মানুষ মানে আমি কতজন উঠাইতে পারবো? প্রশ্নে তো বলেই দিছে যে লিফটের ভিতরে একবারে 10 জনের বেশি উঠানো যাবে না। 10 জনের বেশি উঠানো যাবে না, তার মানে হচ্ছে 9 জন আমি উঠাইতে পারবো সর্বোচ্চ। মানে একসাথে একবারে সর্বোচ্চ 9 জনের বেশি আমি উঠাইতেই পারবো না, 9 জনে উঠাইতে পারবো। সো আমি যদি একবারে 9 জনকে উঠাই, তাহলে এই যে 45 জন মানুষকে গ্রাউন্ড ফ্লোর থেকে একদম 10th ফ্লোরে নিয়ে যাইতে হইলে আমাকে কতবার ওঠানামা করতে হবে? 5 বার। তাহলে উত্তর কোনটা হবে? 5 হবে। ঠিক আছে? সহজ হিসাব। হ্যাঁ, শুভ ভাই উত্তর দিয়েছে যে 5। আচ্ছা আসেন পরেরটাতে চলে যায়, 13 নম্বর। দেখেন 13তে কি বলতেছে যে দ্য ওয়েট অফ কলিম ইজ অ্যান ইন্টেজার। বলতেছে যে কলিমের বয়স হবে, কলিমের ওজন হবে একটা পূর্ণ সংখ্যা। ইফ হি গেইন 6 কেজি, যদি সে তার ওজন 6 কেজি বাড়ায়, হি উইল ওয়েট লেস দেন 70 কেজি, তাহলে তার ওজন 70 কেজি কম হবে। ধরে নিচ্ছি যে কলিমের ওজন হচ্ছে কেজি, যদি তার ওজন 6 কেজি বৃদ্ধি পায়, তাহলে তার ওজন 70 কেজির কম হবে। এটা হচ্ছে 1 নম্বর সত্য। 2 নম্বর আরেকটা সত্য আছে, সেখানে বলতেছে যে ইফ হি গেইনস 8 কেজি, অর্থাৎ কলিমের ওজন যদি 8 কেজি বৃদ্ধি পায়, হি উইল ওয়েট মোর দ্যান 70 কেজি, তাহলে তার ওজন 70 কেজির চেয়ে বেশি হবে। তাহলে ওজন 6 কেজি বৃদ্ধি পাইলে 70 কেজির কম হবে, আর ওজন যদি 8 কেজি বৃদ্ধি পায় তাহলে 70-এর বেশি হবে। জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ হিজ ওয়েট, তাহলে তার ওজন কত? তাহলে অপশনে দেওয়াই আছে যে তার ওজন কত। খেয়াল করে দেখেন, আমি যদি বলি অপশন ডি যে কলিমের ওজন 65, তাহলে দেখে হয় কিনা। কলিমের ওজন যদি 65 হয়, তাহলে 65-র সাথে 6 কেজি ওজন বাড়াইলে 71 হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নের তাহলে প্রথম সত্যকে এরা ব্রেক করতেছে। প্রশ্নে বলতেছে যে কলিমের ওজন 6 কেজি বৃদ্ধি পাইলে 70 কেজি নিচে হবে, কিন্তু কলিমের ওজন 65 ধরলে 6 কেজি বাড়াইলে 71 হচ্ছে, অর্থাৎ 70-এর চেয়ে
কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তার মানে 65 উত্তর হচ্ছে না। এরপরে আসেন এ কে ধরি। যদি আমি এ কে ধরি যে কলিমের ওজন 61, তাহলে 6 কেজি বাড়লে এটা হয়ে যাচ্ছে 67, যেটা 70-এর চেয়ে কম। আবার আমি যদি 2 নম্বর শর্তে দেখি যে কলিমের ওজন 61, 8 কেজি বাড়লে হয়ে যাবে কত, 69। প্রশ্নের দ্বিতীয় শর্ত অনুযায়ী এইটা 70-এর চেয়ে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এটা 70-এর চেয়ে কম হচ্ছে, তার মানে অপশন এ উত্তর হচ্ছে না। এরপর আসেন আমি যদি অপশন সি ধরি যে কলিমের ওজন 63, 6 কেজি বাড়লে হয়ে যাবে কত, 69, যেটা 70 কেজির কম, কিন্তু কলিমের ওজন যদি 63 হয় আর যদি 8 কেজি ওজন বাড়ায় হয়ে যাবে কত, 71, যেটা 70-এর চেয়ে বেশি। অর্থাৎ প্রশ্নের 1 নম্বর শর্ত এবং 2 নম্বর শর্ত দুইটাকেই স্যাটিসফাই করে সি, তার মানে সি উত্তর হবে যে কলিমের ওজন এখানে কত, 63 কেজি। 8 কেজি বাড়লে 70-এর চেয়ে বেশি হবে, 6 কেজি বাড়লে 70-এর চেয়ে কম হবে, তার মানে দুইটা শর্তই স্যাটিসফাই করে অপশন সি। পরেরটাতে চলে যান 14 নম্বর। দেখেন 14তে কি বলতেছে যে ইফ এক্স ওয়াই জেড ইজ লেস দেন 0, এক্স ওয়াই জেড যদি শূন্যের চেয়ে ছোট হয় তার মানে স্বাভাবিক যে এক্স ওয়াই জেড হচ্ছে নেগেটিভ নাম্বার, অ্যান্ড জেড ইজ লেস দেন 0, জেডও হচ্ছে শূন্যের চেয়ে ছোট, তার মানে জেডও কি হবে, নেগেটিভ হবে। দেন হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু, তাহলে নিচের কোনটা অবশ্যই সত্যি। খেয়াল করেন ভাই, এক্স ওয়াই সমান সমান জেড কখনোই হইতে পারবে না, এক্স ওয়াই সমান সমান ওয়ানও হইতে পারবে না, এক্স ওয়াই 1-এর চেয়ে ছোট, এটাও আমাকে প্রশ্নে বলেনি যে এক্স ওয়াইটা আমার 1-এর চেয়ে ছোট হবে বা এইরকম কোনো কিছু, ঠিক আছে, 1-এর চেয়ে ছোট হবে এরকম কোনো কিছু বলেনি, সো এটাও হইতে পারতেছে না। এখন আসেন এক্স ওয়াই জেটের চেয়ে ছোট, এটা হইলে তো হবে না, কারণ এক্স ওয়াই যদি জেটের চেয়ে ছোট হয় তার মানে এক্স ওয়াইও কি হয়ে যাবে, নেগেটিভ হবে, জেড তো নিজেই নেগেটিভ। আর কিছুক্ষণ আগেই বলছি যে দুইটা নেগেটিভ গুণ দিলে আমরা কি পাবো, পজিটিভ পাবো, কিন্তু এখানে ফলাফল কি আসছে, এক্স ওয়াই জেড 3টা গুণ করলে নেগেটিভ আসছে, তার মানে অপশন ডিও হচ্ছে না, একটা অপশনই বাকি থাকে, তার মানে এটাই উত্তর। কারণ খেয়াল করে দেখেন জেড যেহেতু আমার নেগেটিভ, তাহলে এক্স ওয়াই এই দুইটা এখানে বলতেছে যে শূন্যের চেয়ে বড়, শূন্যের চেয়ে বড় মানে কি, এক্স ওয়াই গুণ করলে আমি পজিটিভ পাবো, আর প্রশ্নে যেহেতু বলেই দিছে যে এক্স ওয়াই জেড এই 3টা গুণ করলে আমি কি পাচ্ছি, শূন্যের চেয়ে ছোট কোনো একটা ভ্যালু পাচ্ছি, শূন্যের চেয়ে ছোট ভ্যালু পাচ্ছি মানে কি, নেগেটিভ ভ্যালু পাচ্ছি। তাহলে এই যে এক্স ওয়াই যদি আমার পজিটিভ হয়, এক্স ওয়াই যদি আমার পজিটিভ হয় আর জেড যেহেতু আমার নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ গুণ করলে আমি নেগেটিভই পাবো, তার মানে এক্স ওয়াই এর মানটা অবশ্যই শূন্যের চেয়ে বড় হবে, অর্থাৎ কোনো পজিটিভ সংখ্যাই হবে। পরেরটাতে চলে যান 15। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ এক্স ইজ গ্রেটার দেন 1, এক্স এর ভ্যালু কি হবে, 1-এর চেয়ে বড় হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ডিক্রিজ অ্যাজ এক্স ডিক্রিজেস, তাহলে নিচের কোনটার ভ্যালু কমে যাবে যখন এক্স এর ভ্যালু কমে যায়।
বলতেছে যে এক্স এর মান একের চেয়ে বড় হবে, একের চেয়ে বড় যে কোনো কিছু ধরতে পারেন, 2 3 4 5 6 7 যা ইচ্ছা আপনার যেটা মন চায়। তবে মাথায় রাখবেন যে সবসময় ছোট ছোট সংখ্যা ধরার চেষ্টা করবেন। ছোট ছোট সংখ্যা ধরার চেষ্টা করলে হিসাবটা আমরা দ্রুত করতে পারবো, ঝামেলা হবে না। তো বলতেছে যে এক্স এর মান একের চেয়ে বড় হইলে এক্স এর মান কমার সাথে সাথে, এক্স এর মান ডিক্রিজ হওয়ার সাথে সাথে নিচের এই তিনটা স্টেটমেন্টের কোন স্টেটমেন্টের ভ্যালুটাও কমতে থাকবে। সো আমি যদি বলি যে এক্স এর মান হচ্ছে 2, আর ডিক্রিজ করার পরে, যেহেতু ডিক্রিজ হবে এক্স এর মান, ডিক্রিজ করার পরে আমি ধরে নিব যে এক্স এর মান কত হবে, 1 হবে। কথার কথা, ঠিক আছে, ধরে নিচ্ছি, প্রশ্নের শর্ত অনুযায়ী ধরে নিচ্ছি যে এক্স এর মানে একের চেয়ে বড়, তার মানে এক্স এর মান 2 ধরলাম। সো আমি যদি এক্সকে ডিক্রিজ করে 1 করে দেই, তাহলে দেখি 1 নাম্বার স্টেটমেন্টে বলতেছে যে এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এক্স এর মান যদি 2 হয়, 2 প্লাস 2 স্কোয়ার মানে কত, 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু কত, 6 হচ্ছে। এখন যদি আমি ডিক্রিজটা দেখি যে এক্স প্লাস এক্স স্কোয়ার, এক্স এর মান ডিক্রিজ হওয়ার পরে 1 হয়েছে, 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তার মানে 1 নাম্বার স্টেটমেন্টে এক্স এর মান ডিক্রিজ করার সাথে সাথে এই এক্স প্লাস এক্স স্কোয়ারের মানও কি হয়ে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে। এখানে 6 ছিল, এখানে কমে কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। তার মানে স্টেটমেন্ট 1 সত্যি। এরপরে আসেন স্টেটমেন্ট 2 দেখি। এখানে বলতেছে যে 2x স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স, এক্স এর মান যদি 2 হয় তাহলে খেয়াল করে দেখেন 2 দুগুণ 4 দুগুণ 8 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 6। আমি যদি এখন ডিক্রিজের মানটা দেখি যে 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1, তার মানে হচ্ছে 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, 1। দেখেন প্রথমে ছিল 6, প্রথমে ছিল 6, এখন 1 হয়ে গেছে। তার মানে এক্স এর মান ডিক্রিজ হওয়ার সাথে সাথে এটাও ডিক্রিজ হয়ে গেছে। তার মানে স্টেটমেন্ট 2 আমার কি, সত্যি। এখন আমি যদি স্টেটমেন্ট 3 দেখি, যে আমি যদি 3 নাম্বার স্টেটমেন্ট দেখি যে 1 বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, তাহলে 1 বাই 2 স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এখানে দেখেন আমি ভুল লিখলাম এক্সপ্রেশনটা, এক্সপ্রেশনটা হবে হচ্ছে এরকম, এক্সপ্রেশনটা হবে হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস 1। তো আমি যদি এক্স এর মানকে 2 ধরি, তাহলে 2 এর উপরে স্কোয়ার প্লাস 1, তার মানে হচ্ছে 1/5, আর 1/5 মানে কত, 20%। এবার যদি আমি ডিক্রিজ করি, অর্থাৎ এক্স এর মানকে যদি 1 ধরি, তাহলে দেখেন 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হাফ। এই হাফ মানে কত, 50%। দেখেন 3 নাম্বার স্টেটমেন্টটা কিন্তু আপনার কি হয়েছে, ভ্যালু ইনক্রিজ হয়েছে না। প্রথমে এক্স এর মান 2 ধরে আমার ভ্যালু আসছে 20%, আর পরবর্তীতে এক্স এর মানকে যখন আমি কমায় দিছি তখন আমার ভ্যালু আসছে কত, 50%। তার মানে 3 নাম্বার স্টেটমেন্টে এখানে কি হয়েছে, ইনক্রিজ হয়েছে, কিন্তু প্রশ্ন বলতেছে যে ডিক্রিজ হওয়া লাগবে। তার মানে 3 নাম্বার স্টেটমেন্ট সত্যি নয়, 1 আর 2 সত্যি। তাহলে কোনটা আছে, এই যে বোথ 1 and 2, যে 1 আর 2 এই দুইটা স্টেটমেন্টই সত্যি হবে। বেসরকারি ব্যাংকগুলো এইরকমই, কারণ ওই দেখা যায় যে সবাই জয়েন করে না, ঠিক আছে, সবাই জয়েন করে না। হয়তো দেখা গেছে যে প্রথমে 100 জনের রেজাল্ট, কথার কথা বলছে, 100 জনের রেজাল্ট দিচ্ছে যে 100 জন এমটি হয়েছে। তো জয়েনিংয়ের ডেটে দেখা গেল যে মাত্র 40 জন জয়েন করছে, 60 জন জয়েনই করে নাই, ঠিক আছে। তখন ওই 60 জনকে কি করবে, পরবর্তীতে যাদের নাম্বার আগে ছিল ওই রকম 20 জন 30 জন 40 জন বা 50 জনকে ডাকে যে আপনারা আবার ভাইভাতে আসেন, ঠিক আছে। ভাইভাতে যায়, যে কয়জন যায় হয়তো তার মধ্যে থেকে আবার কিছু মানুষকে চাকরি দেয়, আবার হয়তো ফাঁকা হচ্ছে, আবার হয়তো কিছু মানুষকে রাখতেছে। বেসরকারি ব্যাংকগুলো এরকমভাবেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, কিছু ব্যাংক ছাড়া, ঠিক আছে। শোনেন, বেসরকারি ব্যাংকে চাকরি করাটা মানে চাকরি পাওয়াটা যতটা সহজ, ওখানে সার্ভাইভ করাটা ততটা কঠিন। কারণ ওরা এমনভাবে মানুষজন নিয়োগ দেয়, মানে আপনাকে হইতে হবে অলরাউন্ডার টাইপের, ঠিক আছে। মানে ওরা চায় এমন এমপ্লয়ি যে আপনি সব ধরনের কাজ পারবেন, এবং ওরা আপনাকে ট্রেনিং ওইভাবেই দিবে যে আপনাকে যে ডিপার্টমেন্টেই দেওয়া হোক না কেন আপনি যেন সেখানে সার্ভাইভ করতে পারেন, ঠিক আছে। সরকারি ব্যাংকের তো এত ঝামেলা নেই, কারণ বেসরকারি ব্যাংকে তো আপনার মানে কাস্টমারকে ডেকে নিয়ে আসতে হয় বেসরকারি ব্যাংকগুলোতে।
আপনি নিজেই চিন্তা করে দেখবেন যে আপনি যখনই আপনাকে ব্যাংকের কাছে আপনার ফোন নাম্বার থাকা লাগবে না। আপনি আজকেই ভালো কোনো জবে ঢোকেন, দেখেন আগামীকাল থেকে আপনাকে মানে বেসরকারি ব্যাংক থেকে ফোন করে আপনাকে পাগল করে দিবে যে স্যার আমাদের এখানে এই সুবিধা, এই কার্ড নেন, সেই কার্ড নেন, আমাদের এখানে এই ডিপোজিট করেন, সেই ডিপোজিট করেন, এইটা করেন, ওইটা করেন। জাস্ট আপনি আজকেই চাকরি পান, আজকে আপনি জয়েন করেন, দেখেন কালকে থেকে আপনার ফোনে ফোন আসা শুরু হবে। ঠিক আছে? বা আপনি ধরেন যে ব্যবসা শুরু করছেন, আপনি ব্যবসায় ভালো করতেছেন, আপনার ফোন নাম্বার ওরা কোত্থেকে পায় এটা ওরাই ভালো জানে। দেখবেন যে ওরা ফোন দিচ্ছে আপনাকে। ঠিক আছে? এইভাবে ডেকে নিয়ে যে তো ওদের আপনার কাস্টমার ইয়ে করতে হয়। তো ওরা চায় একটু ডাইনামিক লোক। তো হয়তো দেখা যাচ্ছে যে অনেকেই আছে না যে মানে একটা চাকরির দরকার গেছে কিন্তু 2-4 দিন যাবে। যেমন আমার এক ফ্রেন্ডের কথাই বলি, আমি ব্যাংকের নাম নিচ্ছি না, ওই ব্যাংকে সে জয়েন করছে, মানে জয়েন করছিল আর কি। জয়েন করার পরে মানে মানে ওই ব্যাংকের আর মানে অনেক ব্যাংক আছে না যে চুক্তি করে যে 5 বছরের আগে চাকরি ছাড়তে পারবে না, 2 বছরের আগে চাকরি ছাড়তে পারবে না, 1 বছরের আগে চাকরি ছাড়তে পারবে না, এরকম কিন্তু চুক্তি করে অনেক ব্যাংক। ওই ব্যাংকের এই ধরনের আসলে কোনো চুক্তি টুক্তি ছিল না। তো যাই হোক, ও জয়েন করছে, জয়েন করার পরে 15 দিনের মতো অফিস করছে। 15 দিন অফিস করার পরে ওর মনে হয়েছে যে এই জব করা তার পক্ষে সম্ভব না, এবং সে চাকরিতে মোটামুটি ইস্তফা দিয়ে চলে আসছে। ঠিক আছে? তো এইরকম আসলে সবাই যে আপনার ইয়ে করতে পারবে এমন না, সবাই ওই রকম। এইরকম অনেক মানুষই আছে যে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে, ওর সাথে কোনো চুক্তি ছিল না। ওই ব্যাংক সাধারণত কারোর সাথে চুক্তি করে না যে 1 বছরের আগে বা 2 বছর আগে চাকরি ছাড়তে পারবে না, এরকম চুক্তি করে না ওই ব্যাংক। ঠিক আছে? না, সব আনসারকে ম্যানিপুলেট করে এরকম না, কিছু কিছু প্রশ্ন থাকে দেখবেন যে যদি 25টা প্রশ্ন করে একটা বা দুইটা প্রশ্ন এরকম হবে। দেখেন আমরা কিন্তু এরকম প্রশ্ন খুব কমই পাইছি, যে আনসার ম্যানিপুলেট করা প্রশ্ন কিন্তু খুবই কম। হয়তো যেদিন 20টা প্রশ্ন, প্রত্যেকদিন তো 20টা করে করাচ্ছি, 20টা প্রশ্ন নিলে হয়তো দেখা যাচ্ছে যে এক কোনো একটা ক্লাসে যে একটা প্রশ্নের উত্তরে এরকম ম্যানিপুলেট করতেছে। ঠিক আছে? এরকম করবেই, এরকম করবেই। এটা না পারলে ধরেন যে আমি বারবারই বলি যে যেটা পারবেন না, যেটা পারবেন না ওইটা নিয়ে এত চিন্তা করার দরকার নাই, কারণ 20টা প্রশ্নের মধ্যে একটা না পারলে কোনো সমস্যা হবে না। কিন্তু মানে আপনার প্র্যাকটিসের লেভেলটা এমন জায়গায় চলে যাইতে হবে ভাই, যে আপনি প্রশ্ন দেখার সাথে বা প্রশ্ন ইয়ে করার সাথে আপনি বুঝতে পারবেন যে এটা আনসার ম্যানিপুলেট করছে। কারণ এমসিকিউ উত্তর করার সময় তো আপনাকে বৃত্ত ভরাট করতে হবে না। সো আপনাকে কিন্তু আনসার অপশন দেখতেই হবে যে অপশনে কি আছে, আমার উত্তর যেটাই বের হোক অপশনে কি আছে। যখন আপনি দেখবেন যে আপনার উত্তর যেটা বের হয়েছে আর অপশনে সেই উত্তরটা দেয়া নাই, তখন কিন্তু ওই 4টা অপশনে আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে কেন উত্তর নাই, বা উত্তর কি। তখনই আপনার মাথায় আসবে যে তাহলে কি আনসারকে ম্যানিপুলেট করছে, একটু খেয়াল করি। তখন আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি হচ্ছে। ঠিক আছে? প্র্যাকটিসের লেভেলটা বাড়ায় দিলে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। যে দেখেন 16 নম্বর, দেখেন 16তে কি বলা হচ্ছে যে এক্স এর মান শূন্যের চেয়ে বড় অথবা শূন্যের সমান হবে, অথবা এক্স এর মান 4-এর চেয়ে ছোট অথবা 4-এর সমান হবে, আর ওয়াই এর মান 12-এর চেয়ে ছোট হবে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য ভ্যালু অফ, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য ভ্যালু অফ এক্স ওয়াই। একটা মিনিট, হ্যালো, ক্লাস নিচ্ছে, পরে ফোন দিবে। তাহলে খেয়াল করেন নিচের কোনটা এক্স ওয়াইয়ের ভ্যালু হইতে পারবে না। তাহলে কিছুক্ষণ আগে আমরা এই ধরনের প্রশ্ন পড়ে আসছি যে ভাই এখানে এক্স এর ভ্যালুটা হয় 0 হবে, না হলে 1 হবে, না হলে 2, না হলে 3, না হলে 4, আর এই যে ওয়াই এর ভ্যালুটা 12-এর চেয়ে কম হবে। তো আমাকে বলতেছে যে নিচের কোনটা এক্স ওয়াই এর মান হইতে পারবে না, মানে এক্স ওয়াই হইতে পারবে না কোনটা। তাহলে খেয়াল করেন আমরা যদি এখানে, যেহেতু আমাকে বলছে যে হইতে পারবে না, হইতে পারবে না কোনটা, সো আমি যদি হইতে পারবে না এইটার উত্তর বের করার জন্য ওয়াই এর মানকে 12 ধরি আর এক্স এর মানকে 4 ধরি, তাহলে এক্স ওয়াই এর উত্তর কখনোই 48 হওয়ার কথা না। যে এক্স ওয়াই সমান সমান কখনোই কি হবে না, 48 হবে না।
কেন হবে না? কারণ ওয়াই এর মান তো 12 হইতে পারে না, 12-র চেয়ে ছোট হইতে পারে। তাহলে ওয়াই এর মানকে 12 আর এক্স এর মানকে 4 ধরলে এক্স ওয়াই সমান সমান কখনোই আমি 48 লিখতে পারবো না। আর এই যে অপশন বিতে 48 দেওয়া আছে, তার মানে এটাই উত্তর, যে এক্স ওয়াই এর মান কখনোই 48 হবে না। অন্য কোনো কিছু হইতে পারে, বাট 48 হবে না। আপনারা কখনোই বিভিন্ন জায়গায় পরীক্ষা দেন তো, ব্র্যাক ব্যাংকে এমটিও র্যাঙ্ক ছাড়া, এমটিও বা ওদের আরেকটা কি জানি পোস্ট আছে, মানে একদম বড় পোস্ট ছাড়া ছোট পোস্টে ব্র্যাক ব্যাংকে জয়েন করবেন না। ব্র্যাক ব্যাংক পুরোটাই হচ্ছে একটা ফাঁদ। যেই ফাঁদে আপনি একবার ঢুকে গেলে ক্যাশ অফিসার, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, তারপরে আরও বিভিন্ন যেই ছোটোখাটো যে চাকরিগুলো আছে, মানে ছোটোখাটো পোস্টের যে চাকরি ব্র্যাক ব্যাংকে এমটিও ছাড়া ঢুকবেনই না। তাইলে আপনার জীবন মনে করেন বরবাদ করে দিবে ওরা। কারণ আপনি চাকরি থেকে রিজাইন দিতে গেলে ওরা ওটা করতে দিবে না আপনাকে, মানে আপনার জীবন শেষ করে দিবে ব্র্যাক ব্যাংক। ঠিক আছে, ব্র্যাক ব্যাংক খুবই খারাপ। এরা এমপ্লয়ীদের সাথে যে মানে খারাপ ব্যবহার করে ভাই, এইটা আসলে মানে বলার মতো না, একদম অমানবিক। হ্যাঁ, ইউনিভার্সাল অফিসার এটা অনেক ভালো, মানে একদম ভালো পোস্ট, উপরের পোস্ট, মানে নবম গ্রেড সমপরিমাণ। এটা ছাড়া নিচের কোনো পোস্টে ব্র্যাক ব্যাংকে জয়েন করবে না। পরীক্ষা দিতে পারেন বাট জয়েন করবেন না, করলে আপনার লাইফ শেষ। চলে যাওয়া তো পরে, ইচ্ছা করে বের করে দিলে সেটার হিসাব পরে, কিন্তু আপনাকে ওই বের করে দেওয়ার আগে আপনাকে যে পরিমাণ মানসিক যন্ত্রণা দিবে, এইটা নেওয়াটাই হচ্ছে কঠিন ব্যাপার। বা ধরেন, মানে বলতে হয় না যে পৃথিবীতে সব কিছুই সহ্য করা যায়, কিন্তু যখন আপনার বাপ মা তুলে গালি দিবে, তখন আপনি সেটা সহ্য করতে পারবেন না। ঠিক আছে, তো এতটুকুই বললাম, যে আপনাকে গালি দেখ কোনো সমস্যা নাই, আপনাকে অপমান করুক, আপনি সেটা মেনে নিতে পারবেন, এটা মেনে নেওয়ার কোনো বিষয় না। কিন্তু যখন আপনার বাপ মা তুলে গালি দিবে, তখন আপনি আর ওইটা মেনে নিতে পারবেন না। আপনাকে গালিও দিবে, আপনাকে ছাড়বেও না, মানে আপনাকে ধরবেও না, আপনাকে ছাড়বেও না, আপনাকে একটা ঝুলন্ত অবস্থায় রেখে দিবে। ঠিক আছে, মানে আপনার মানসিক শান্তি, মানসিকভাবে আপনাকে একদম শেষ করে দিবে ওরা। তো খুবই খারাপ ব্র্যাক ব্যাংক। আমার অনেক স্টুডেন্ট আছে যারা মানে এই বিষয়টা খুব সাফার করছে, খুবই সাফার করছে, বুঝতে পারছেন? একজনের অবস্থাতে এমন, একজনকে প্রায় ধরেন আপনার, মানে ও যখন সিদ্ধান্ত নিছে বা ওর সিদ্ধান্ত যখন জানাইছে যে চাকরি ছাড়বে বা করছে, তার 4 মাস কি 5 মাস পরে ওকে ছেড়ে দিছে। কিন্তু ওই 4-5 মাসে মানে ওকে একটা মেন্টাল ট্রমার দিকে ঠেলে দিছে, বুঝতে পারছেন? না, সরকারি ব্যাংকের পরীক্ষা তো আপনার আইবিএ নিবে না। সরকারি ব্যাংকের পরীক্ষা তো আর আইবিএ নিচ্ছে না, অন্য কেউ নিতে পারে। বা আইবিএ যে নিচ্ছে না, এটা আমি এই জন্য বললাম যে আইবিএ সাধারণত এত বড় পরীক্ষা ডিল করে না, করতে চায় না, এত টাকা আইবিএকে দিতে চায় না, এই জন্য আইবিএ ডিল করে না। আপনিও যে কিছুক্ষণ আগে বললাম, ওই এমিনেন্টের বইগুলা পড়তে পারেন। এমিনেন্টের আইবিএর একটা জব সলিউশন বেরোইছে, ঠিক আছে, ওই বইটা পড়তে পারেন এইগুলার সাথে সাথে, তাইলে যথেষ্ট। কারণ ওই আইবিএর জব সলিউশন, মানে আইবিএ দেখবেন যে প্রশ্ন যে আহামরি খুব বেশি কঠিন করবে তাও নয়, মানে ম্যাথের প্রশ্নের কথা বলতেছি। 20টা প্রশ্ন করলে 3-4টা প্রশ্ন সবাই কঠিন করে, আইবিএও করে। কিন্তু ওই 3-4টা প্রশ্ন বাদ দিয়ে বা 4-5টা প্রশ্ন বাদ দিয়ে বাদ বাকি যে 15টা বা 16টা প্রশ্ন থাকবে, এইগুলা গতানুগতিক প্রশ্ন হবে বা বিগত সাল থেকে উঠায় দেওয়া প্রশ্নই করে আইবিএ। ঠিক আছে, দেখবেন যে বিগত সাল থেকে উঠাই দেওয়া বলতে আমি এই জন্য বলতেছি যে হয়তো প্রশ্নের ডিজিট চেঞ্জ করে দিছে বা কথাটা একটু ঘুরাই দিছে, কিন্তু সেম প্যাটার্নের প্রশ্ন করবে। 3-4টা বা 4-5টা প্রশ্ন সবাই কঠিন করবে। যেমন এই যে আপনাদের পেট্রো বাংলার পরীক্ষা হয়ে গেল, সেখানেও কিন্তু ওই 4-5টা প্রশ্ন কঠিন ছিল, তারপরেরগুলো কিন্তু মোটামুটি অ্যাজ ইট ইজ। কিন্তু ওই যে 4-5টা প্রশ্ন দেখে মানে অনেকে ঘাবড়ে গেছে, ঘাবড়ে যে পরীক্ষাটা খারাপ দিয়ে ফেলছে। ঠিক আছে, ওই 4-5টা প্রশ্ন ছেড়ে দেন, সবারই ওই 4-5টা প্রশ্ন ঝামেলা হবে।
আমি যদি পরীক্ষায় বসতাম আমারও ঝামেলা হইতো, কারণ পরীক্ষার হলে বসে তো শুধু আমি গণিতেরই উত্তর করবো না, আমাকে আরও অন্যান্য বিষয়ের উত্তর করতে হবে। ছেড়ে দেন ওই 4-5টা, বাদ বাকি যেগুলো আছে সেগুলো থেকে যাতে ম্যাক্সিমাম নাম্বার আপনি কারেক্ট করতে পারেন, এটা হচ্ছে লক্ষ্য। পাশাপাশি অন্যান্য বিষয়গুলোও ভালো দেয়া লাগবে। 17তে চলে যান। দেখেন এখানে বলা হচ্ছে যে এক্স এর মান একের সমান বা একের বড় হইতে পারে, অথবা 3-এর সমান বা 3-এর চেয়ে ছোট হইতে পারে। ঠিক সেম ভাবে ওয়াই এর মান 2-এর সমান বা 2-এর চেয়ে বড় হবে, 4-এর সমান অথবা 4-এর চেয়ে ছোট হবে। দেন হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, তাহলে নিচের কোনটা অবশ্যই সত্যি। নিচের কোনটা অবশ্যই সত্যি, তার মানে এক্স এর মান হইতে পারে 1, 2, 3, এবং ওয়াই এর মান হইতে পারে 2, 3 এবং 4। তো আমাকে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, তাহলে নিচের কোনটা অবশ্যই সত্যি হবে। তাহলে খেয়াল করেন, এক্স এর সর্বোচ্চ মান, এক্স এর সর্বোচ্চ মান 3, আবার ওয়াই এর সর্বোচ্চ মান যদি 4 ধরি, তার মানে 3 আর 4 গুণ করলে এক্স ওয়াই এর ভ্যালুটা 12-র সমান হচ্ছে, 12-র সমান হচ্ছে। ঠিক আছে, এক্স ওয়াই এর ভ্যালুটা 12-র সমান হচ্ছে, অথবা 12-র চেয়ে ছোটও হইতে পারে। কিভাবে 12-র চেয়ে ছোট হবে আমি আপনাকে বলি। আমি যদি ওয়াই এর ভ্যালুটাকে 3 ধরি, ওয়াই এর ভ্যালুটাকে যদি 3 ধরি, তাহলে এক্স ওয়াই এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, 12-র চেয়ে ছোট হয়ে যাচ্ছে না, কারণ 3 আর 3 গুণ করলে 9 হয়ে যাবে। তাহলে আমি বলতেই পারি যে ভাই, আমি যদি এই যে অপশন এটাকে বাছাই করে নেই, তাহলে সবগুলোর জন্যই, মানে সবগুলো সত্যের জন্য এটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, কারণ এক্স এর সর্বোচ্চ মান 3 ধরলে, ওয়াই এর সর্বোচ্চ মান 4 ধরলে, যেরকম এক্স ওয়াই এর মান 12-র সমান হইতে পারে, ঠিক সেম ভাবে এক্স এর মান 3, ওয়াই এর মান 3 ধরলে 12-র চেয়ে ছোটও হইতে পারে। তার মানে অপশন এই উত্তর হবে যে এক্স ওয়াই সমান সমান, এক্স ওয়াই এর ভ্যালুটা কি হবে, 12-র সমানও হইতে পারে, 12-র চেয়ে ছোট হইতে পারে। ঠিক আছে, অপশন এ উত্তর। পরেরটাতে চলে যান, 18 নম্বর। দেখেন 18তে কি বলতেছে যে ইফ এক্স ওয়াই অ্যান্ড জেড আর কনজিকিউটিভ ইন্টিজার্স, এক্স ওয়াই জেড তিনটা হচ্ছে ধারাবাহিক সংখ্যা, এবং জেড হচ্ছে সবার চেয়ে বড়, ওয়াই তার চেয়ে ছোট, এক্স হচ্ছে সবার ছোট। হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু, তাহলে আমি যদি ধরি যেখানে এক্স ছোট, তার বড় ওয়াই, তার বড় হচ্ছে জেড, তাহলে আমি যদি একটাকে, এক্সকে যদি আমি 1 ধরি, ওয়াইকে যদি 2 ধরি, আবার জেডকে যদি 3 ধরি, এইটা একটা উপায় হইতে পারে। অথবা আমি এই রকম করে ধরতে পারি যে এক্স এর মান 2 ধরতে পারি, ওয়াই এর মানকে 3 ধরতে পারি, জেড এর মানকে 4 ধরতে পারি, তাই না? ধরতেই পারি, কারণ বলেই দিছে যে এগুলো কনজিকিউটিভ ইন্টিজার। এখন আমরা দেখবো যে কোনটা সত্যি হয়। এখানে স্টেটমেন্ট একে বলছে এক্স ওয়াই জেড ইজ ইভেন, এক্স ওয়াই জেড তিনটা গুণ করলে ইভেন পাবো, তাহলে 3 দুকোনো 6 কে 6, হ্যাঁ ইভেন পাই। আমি যদি 2, 3, 4 ধরি, তাহলে 3 দুকোনো 6, 4, 6, 24। তার মানে এই 1, 2, 3 এবং 2, 3, 4 দুইটা ধরেই স্টেটমেন্ট 1 আমার ইভেন আসতেছে, তার মানে স্টেটমেন্ট 1 সত্যি। 2 নাম্বার, 2 নাম্বারে বলতেছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইভেন। দেখেন 3, 2-এ 5 আর 1-এ 6, 1, 2, 3 ধরে আমার এক্স প্লাস ওয়াই জেড যোগ করে দিলে ইভেন আসতেছে। কিন্তু আমি যখন 2, 3, 4 ধরতেছি, 4, 3-এ 7, 2-এ 9, তখন আর ইভেন আসতেছে না, অড আসতেছে। তার মানে স্টেটমেন্ট 2 মাস্ট বি ট্রু হচ্ছে না। এরপর আসেন স্টেটমেন্ট 3, এক্স প্লাস ওয়াই। আমি যদি 1+2 ইন্টু এই যে 2 + 3, এখানে বলতেছে যে অড আসবে, তাহলে 2 আর 1-এ 3, 3 5-এ কত, 15, অড আসতেছে। এবার যদি আমি 2, 3, 4 ধরি, যে 2 + 3 গুণন কত, 3 + 4, তাহলে 3, 2-এ 5, 4, 3-এ 7, 5, 7-টা কত, 35 আসতেছে। অর্থাৎ এক্স ওয়াই জেটের মান 1, 2, 3 বা 2, 3, 4 যাই ধরেন না কেন, স্টেটমেন্ট 3-তে কি আসতেছে, অড আসতেছে। তার মানে অপশন ডি উত্তর হবে, যে এখানে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 3 দুইটা সত্যই স্যাটিসফাই করতেছে, তার মানে এটাই মাস্ট বি ট্রু।
পরেরটাতে চলে যান। দেখেন 19-এ কি বলতেছে যে ফাইন্ড দ্য রেঞ্জ অফ রিয়েল ভ্যালুস অফ এক্স স্যাটিসফাইং দ্য ইনইকুয়ালিটিস 3x minus 2 is greater than 7 and 4x minus 13 is greater than 15। বলতেছে এক্স এর রিয়েল ভ্যালু বের করেন যাতে করে এই দুইটা ইনইকুয়ালিটিস স্যাটিসফাই করে, মানে এক্স এর মানটা কত হবে যাতে করে এই দুইটা ইনইকুয়ালিটিস আমি স্যাটিসফাই করতে পারি। খেয়াল করে দেখেন এখানে 1 নম্বর ইনইকুয়ালিটি দেওয়া আছে যে 3x minus 2 is greater than 7, তাহলে 3x সমান কত হবে 9 হবে, তাহলে x কত হবে 3 3 9, x এর মান 3 এর চেয়ে বড়। 2 নম্বর ইনইকুয়ালিটিস কত দেওয়া আছে 4x minus 13 greater than 15, তাহলে 4x কত হবে 28 এর চেয়ে বড় হবে, তাহলে x কত 7 এর চেয়ে বড়। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে x এর মান 1 নম্বর ইনইকুয়ালিটিতে 3 এর চেয়ে বড়, 2 নম্বরে 7 এর চেয়ে বড়। তো যেই x এর মানটা যদি 7 এর চেয়ে বড় হয়, কথা বুঝছেন, x এর মান যদি 7 এর চেয়ে বড় হয় তাহলে স্বাভাবিকভাবে x এর মান 3 এর চেয়ে বড় হবে। x এর মানটা যদি 7 এর চেয়ে বড় হয়, কথার কথা বলে ধরে নিচ্ছি যে x এর মানটাকে ধরে নিলাম 9, তাহলে এই 9 যদি 7 এর চেয়ে বড় হয় তাহলে এই 9 এমনিতেই অটোমেটিক 3 এর চেয়ে বড় হবে। ওইটা তো আমার আলাদা করে বলার দরকার নাই যে x এর মান 3 এর চেয়ে বড়, 7 এর চেয়ে বড় মানে 3 এর চেয়ে বড়। তার মানে আমি বলতেই পারি যে অপশন সি উত্তর, যে x এর মান কি হবে 7 এর চেয়ে বড় হবে, 7 এর চেয়ে বড় হবে। 7 এর চেয়ে বড় মানেই 3 এর চেয়ে অটোমেটিক বড়। আজকে শেষ ম্যাথ দেখি 20 নাম্বার। দেখেন আসলে মানে মানুষের রিজিক তো পূর্ব নির্ধারিত, ঠিক আছে। আমি আপনি যতই লাফালাফি করি না কেন কোনো লাভ নাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে বলতেছেন না যে দৌড়াদৌড়ি করে শুধু, এখন কথা হচ্ছে যে ধরেন যে আল্লাহ আপনার রিজিক লিখে রাখছে একটা জায়গায় কিন্তু আপনি সেখানে গেলেনই না, ঠিক আছে, তাইলে তো হবে না। আপনাকে মোটামুটি আপনার মানে সক্ষমতার মধ্যে সব জায়গায় যাইতে হবে, ঠিক আছে। কারণ কোন জায়গায় আছে আপনি কিভাবে বলবেন, ধরেন যে এমন জায়গায় আছে আপনি সেখানে যাচ্ছেনই না, তাই না বিষয়টা। সো আপনি চেষ্টা করবেন যে যত জায়গায় পরীক্ষা দেওয়া আপনার জন্য সম্ভব, যে দিবই না বা এই করব না আবেদনই করবো না এমন না, যদি আপনার পক্ষে সম্ভব হয়, ঠিক আছে, তাহলে আপনি অবশ্যই আবেদন করবেন বা পরীক্ষা দিতে যাবেন এবং আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন। যদি আপনার রিজিক থাকা হবে, না থাকলে হবে না। কিন্তু আপনি যদি একদমই নাই যান যে যাবই না, ঠিক আছে, কথার কথা ধরে নেন যে অনেকে আছে যে এনএসআই চিন্তা করে যে এনএসআই আমার চাকরি হবে না, আবেদন ঠিকই হয়তো করছে কিন্তু আসলে যায় নাই, পরীক্ষা দিতে যায় না। এখন আল্লাহ হয়তো আপনার রিজিক লিখে রাখছিল এনএসআই রেডিতে, আপনি যান নাই, তো আপনি যদি না যান, তাহলে কি আর হবে? আল্লাহ তো আপনাকে এমনি দিয়ে আগে যাইতে হবে, যে আল্লাহকে বলতে হবে যে ভাই মানে আল্লাহ আমি গেছিলাম এখন তুমি দেখো, ঠিক আছে, তো যাইতে হবে। সম্ভাব্য সকল জায়গায় দিতে থাকেন, যেখানে আছে সেখানে তো আছে, হবেই। মানুষ দেখেন আমরা আসলে এই চিন্তাটা আমার মধ্যেও আসে, আমিও প্রচুর চিন্তা করি। যেমন আমাদের সব কিছু আমাদের, আপনি চিন্তা করেন যে আপনার আসলে
কোন কোন বিষয়গুলো আপনার হাতে আছে, আপনার নিয়ন্ত্রণে আছে। আপনি খুব বেশি জিনিস পাবেন না, হাতে গোনা 10টা 12টা বা তার চেয়েও কম জিনিস দেখবেন যে আপনার নিয়ন্ত্রণে আছে বা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। ম্যাক্সিমাম জিনিসই মানুষের নিয়ন্ত্রণের বাইরে। আপনি চাইলেই নিয়ন্ত্রণ করতে পারবেন না, বা চাইলেই আপনি সেখানে প্রভাব খাটায়া অনেক কিছু করতে পারবেন না। ঠিক আছে, ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আল্লাহর হাতে, নিয়ন্ত্রণটা ওনার কাছে। আপনি নিজের মনকেই চিন্তা করে দেখেন যে আপনার নিজের মনের নিয়ন্ত্রণ কি আপনার কাছে আছে, বা আপনার নিজের নিয়ন্ত্রণ। মন অনেক বড় বিষয়, আপনার নিজের নিয়ন্ত্রণ আপনার কাছে আছে? নাই। দেখবেন যে হয়তো আপনি একটা রুটিন মেনটেন করেন, কিন্তু সেটা 7 দিন করার পরে 8ম দিনের মাথায় আর সেই রুটিন মেনটেন করতে পারতেছেন না। আপনি করতে পারতেন যদি আপনার নিজের উপর নিয়ন্ত্রণ থাকতো। মানুষের নিজের উপরেই নিয়ন্ত্রণ নাই। খুব কম সংখ্যক মানুষ আছে যে যাদের মন মস্তিষ্কের উপরে তার নিয়ন্ত্রণ আছে। ম্যাক্সিমাম মানুষেরই নিয়ন্ত্রণ নাই। ঠিক আছে, এটা মানে আমার কাছে এটা মনে হয় যে আমরা যতই নিজেদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি বা করার চেষ্টা করি, মনে হয় না যে এই জিনিসটা আমাদের হাতে আছে। ঠিক আছে, কারণ হয় না আসলে, খুব বেশি দিন আসলে ওটা করা যায় না, যে একটা কাজ থেকে আসলে আপনি কয়দিন নিজেকে করবেন। ধরেন যে যেই কাজটা করতে আপনার ভাল লাগে, সেটা খারাপ হোক বা যেইটাই হোক না কেন, আপনি 7 দিন 8 দিন 10 দিন 15 দিন, ধরলাম যে 1 বছর পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করলেন, 1 বছরের পরে আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এবং আপনার মনে 24টা ঘন্টায় আপনার মাথার মধ্যে এই জিনিসটা করে যে আরে করি, কি হয়েছে, পরে দেখা যাবে। ঠিক আছে, এই জিনিসটা হয়। ঠিক আছে, দেখেন 20 নাম্বার লাস্ট ম্যাথ। এখানে বলতেছে যে এক্স ওয়াই হচ্ছে শূন্যের চেয়ে বড়, তার মানে এক্স ওয়াই হচ্ছে পজিটিভ, অ্যান্ড ওয়াই ইজ লেস দেন জিরো, তার মানে ওয়াই হচ্ছে নেগেটিভ। হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি পজিটিভ। তাহলে নিচের কোনটা অবশ্যই অবশ্যই আমার কি হবে, পজিটিভ হবে। নিচের কোনটা অবশ্যই অবশ্যই আমার কি হবে, পজিটিভ হবে। খেয়াল করে দেখেন, এখানে এই টাইপের অনেক প্রশ্ন আইবি করতে পাই। ওয়াই তো আমার নেগেটিভ, ওয়াই আমার নেগেটিভ, আবার এখানে এক্স আর ওয়াই গুণ করলে পজিটিভ পাচ্ছি, তার মানে এক্স অবশ্যই অবশ্যই নেগেটিভ হওয়া লাগবে। এক্স অবশ্যই অবশ্যই নেগেটিভ হওয়া লাগবে। ওয়াই যেহেতু নেগেটিভ, তাহলে এক্সকেও নেগেটিভ হওয়া লাগবে, কারণ এক্স ওয়াই যদি শূন্যের চেয়ে বড় হইতে হয়, তাহলে এই দুইটা নেগেটিভ গুণ করে দিলে আমি পজিটিভ পাবো, তাই না? আর আমরা সবাই জানি যে ভাই নেগেটিভ থেকে আমাকে বলতেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি পজিটিভ, নিচের কোনটা থেকে আমি পজিটিভ পাবো। আর এই যে নেগেটিভ সংখ্যা থেকে নেগেটিভ সংখ্যা বিয়োগ করলে আপনি নেগেটিভই পাবেন। নেগেটিভ থেকে এই যে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, নেগেটিভ থেকে নেগেটিভ বিয়োগ করলে আপনি নেগেটিভ পাবেন। আবার নেগেটিভের সাথে নেগেটিভ যোগ করে দিলেও আপনি নেগেটিভ পাবেন। তার মানে এও উত্তর হচ্ছে না, বিও উত্তর হচ্ছে না। এখন আসেন x+10 ডিভাইডেড ওয়াই। এখন কথা হচ্ছে যে এই যে x+10 এইটা যদি পজিটিভ হয়, এইটা যদি পজিটিভ হয়, আর এই যে ওয়াই এটা তো আমার নেগেটিভ, এটা তো প্রশ্নেই বলেই দিছে যে ওয়াই হচ্ছে নেগেটিভ। তাহলে খেয়াল করেন, x+10 যদি আমার পজিটিভ হয় আর ওয়াই তো আমার নেগেটিভই, নেগেটিভ দিয়ে পজিটিভ সংখ্যাকে যদি আপনি ভাগ করে দেন, ডেফিনেটলি আপনি নেগেটিভ পাবেন। সো সিও আপনার উত্তর হচ্ছে না। কথা বুঝছেন? x+10 মান কি আমি জানি না, দরকার নয় আমার জানার। ওয়াই তো আমার নেগেটিভ, সো নেগেটিভ দিয়ে যদি আমি x+10 মান যদি পজিটিভ হয়, নেগেটিভ হইতে পারে, সেটার হিসাব আলাদা, কিন্তু x+10 মান তো পজিটিভ হইতে পারে। আমি এরকম বলতে পারি না যে x এর মান যদি -2 হয়, তাহলে এই যে +10 সমান সমান কি হয়ে যাচ্ছে, এটা পজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে কি x+10 যদি পজিটিভ হয়, ওয়াই তো নেগেটিভই আছে, নেগেটিভ দিয়ে পজিটিভকে ভাগ করলে আমরা কি পাবো, নেগেটিভই পাবো। সো উত্তর সি আমি চাইলেই নিতে পারবো না। ঠিক আছে, এরপর আসেন অপশন ডি। অপশন ডিতে বলতেছে যে y-2 ডিভাইডেড এক্স। ঠিক আছে, এখন খেয়াল করেন y-2 এইটা যদি নেগেটিভ হয়, এক্স তো আমার নেগেটিভই, তাহলে এই যে নেগেটিভ আর নেগেটিভ, নেগেটিভ দিয়ে যদি আপনি অন্য একটা নেগেটিভ সংখ্যাকে ভাগ করে দেন, তাহলে আপনি কি পাবেন, পজিটিভ পাবেন না, পজিটিভ পাবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই y-2 যদি আপনার হয়ে যায়, কি বলে যে পজিটিভ হয়ে যায়, পজিটিভ আপনি চাইলে দেখতে পারেন যে পজিটিভ হচ্ছে কিনা, পজিটিভ হওয়ার কোনো চান্স আছে কিনা।
পজিটিভ হওয়ার কোনো চান্স নেই, এখানে কোনো চান্স নাই, কারণ ওয়াই ইজ এ নেগেটিভ, এটা তো আপনি বলেই দেওয়া আছে যে ওয়াই নেগেটিভ। তাহলে ওয়াই নেগেটিভ থেকে আপনি আরেকটা নেগেটিভ সংখ্যাকে যখন বিয়োগ করে দিচ্ছেন তখন আপনি কি পাচ্ছেন? নেগেটিভ সংখ্যাই পাচ্ছেন। ওয়াই তো নেগেটিভ, তারপর আবার -2 দেওয়া আছে। তাহলে আপনি এখানে যাই ধরেন না কেন, ওয়াই এর মান -4, -3, -2 যাই ধরেন না কেন, আপনি এখানে নেগেটিভ পাচ্ছেন। তো নেগেটিভের সাথে এই যে -2কে যদি আবার আপনি করে দেন, তাহলে আপনি নেগেটিভ পাবেন, নেগেটিভ সংখ্যায় পাবেন। তো নেগেটিভকে নেগেটিভ দিয়ে যখন আপনি ভাগ করে দিচ্ছেন তখন আপনি কি পাবেন? পজিটিভ পাবেন, অবশ্যই অবশ্যই পজিটিভ পাবেন। তার মানে অপশন ডি উত্তর হবে এখানে। অপশন ডি উত্তর হবে, যে অপশন ডি সব সময়ের জন্যই আমার ধনাত্মক। সো এই হচ্ছে বিষয় আমাদের। আর একটা ক্লাস মানে আগামীকালকে ইনশাল্লাহ ক্লাস করব, যদি কোনো ঝামেলা না হয়। আগামীকালকে ইনইকুয়ালিটিজের আর একটা ক্লাস করলে আমাদের মানে গণিতের এটা শেষ আর কি, মানে পাটিগণিত বীজগণিতের যে বিষয়টা সেটা শেষ। আমরা জ্যামিতি ধরতে পারবো, রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ এগুলা ধরতে পারবো, ঠিক আছে? তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।